আজকের গল্প অতিথির হাতে প্রাণ রক্ষা, রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত। কয়েক বছর আগে গিয়েছিলাম বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রামে। গঙ্গার তীরে বৃহৎ পল্লী। গঙ্গা বর্ষার শেষে ক্রমে ক্রমে ক্ষীণ সলিলা হয়ে পড়ে এবং গ্রীষ্মের দিকে অনেক জায়গায় শুকিয়ে যায়। লোকে তখন হেঁটে পারাপার হয়। আমি যখন পূর্বস্থলী গিয়েছিলাম তখন বাইরে থেকে কোনো লোক সমাগম হয়নি। বাংলাদেশও বিভক্ত হয়নি। স্টেশন থেকে গ্রাম দূরে, বড় গ্রাম। আমার সঙ্গীর বাড়ি নদিয়া নবদ্বীপ শহর। তিনি বললেন, চলুন গ্রামের ভিতর। স্থানীয় একজন বৃদ্ধ মুসলমান হলেন সঙ্গী। যে গ্রামের দিকে চললাম সেই গ্রাম পূর্বস্থলীর অনেক দূরে। সেই গ্রামের নাম আজ আমার মনে নেই। মাঠ ছাড়িয়ে আসলাম পল্লীপথে। অপ্রশস্ত পল্লীপথ। পথ উঁচু নিচু, দুদিকে গভীর বাঁশবন, আমবন, বট, অশ্বত্থ এবং পাকুড় গাছ। দক্ষিণে বামে দুদিকেই বন ক্রমশ গভীর হয়ে আসছিল। ঘরবাড়ি বড় একটা চোখে পড়ছিল না। ভগ্ন জীর্ণ দালান কোঠা, কোথাও প্রাচীর ভেঙে পড়েছে। ছাদ নেই, গায়ে বুনো গাছের চারা গজিয়ে অন্ধকার করেছে। সাপ, গোসাপ, শৃগালের নিরাপদ বাসস্থান। বড় বড় দিঘি, সরোবর, নানা জলজ উদ্ভিদে ঢাকা, শৈবাল দলে পরিপূর্ণ। আমরা দুদিকে ভগ্ন জীর্ণ বাড়িঘর, কুঁড়ে সংকীর্ণ পথ, কাটাগুল্ম, ঝোপঝাড় পার হয়ে চলতে চলতে এগিয়ে চলতে লাগলাম। রাস্তার বাঁ দিকে পেলাম এক প্রকাণ্ড বাড়ি। বাড়ির চারদিকে প্রাচীর। প্রাচীর কোথাও ভেঙে পড়েছে, কোথাও খাড়া আছে, গাছগাছরা ঢেকে ফেলেছে। একটা ভাঙা সিংহ দরজা, তার একদিকে ইট পড়ে আছে। প্রকাণ্ড একটা দিঘি, তার পারে শিব মন্দির। শিব মন্দিরে শুধু গৌরী পট পড়ে আছে। মুসলমান ভদ্রলোক বাড়ির ভিতর আগে আগে চললেন। বাইরে পুজোর দালান, নাট মন্দির, অতিথিশালা পড়ে আছে। এইসব দেখিয়ে বললেন, আসুন, বাড়ির ভিতর আসুন। বিরাট চক মিলানো বাড়ি, এক বৃহৎ অট্টালিকা, জানলা দরজা ভাঙা। বাইরের বৃহৎ একটা ঘরে কোন যুগের জীর্ণ শীর্ণ শতরঞ্চের অতি সামান্য অংশ পড়ে আছে। বাড়ির নিচের তলে বড় বড় ঘর, সিঁড়ি ভাঙা। কোনো রকমে আমরা ধুলো বালিতে ভরা দ্বিতলে উঠলাম। আমরা একপাশে বসে বাইরের দিকে চেয়ে দেখলাম নিচে প্রকাণ্ড বড় রন্ধনশালা, আর যত দূর চোখে পড়ে একটা বড় আম বাগান। হঠাৎ একটা সাপ প্রাঙ্গণের মধ্যে দিয়ে হিসিস করে চলে গেল। গুটি কয়েক শিয়াল মানুষের পদশব্দে দৌড়ে পালিয়ে গেল। নির্জন নিঝুম এই পুরী যেন ভূতের বাড়ি। কয়েকটা নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার সঙ্গী আর আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম। এখানে এই পরিত্যক্ত জনহীন নির্জন পুরীতে চারদিকের একটা ভয়ানক পরিবেশের মধ্যে দিনের বেলায়ও ভয়ের সঞ্চার হতে লাগলো। বন্ধু বললেন, চলুন। আমি বললাম, বেলা হয়েছে, এবার যাওয়াই ভালো। স্থানীয় সে বৃদ্ধ মুসলমান ভদ্রলোক বললেন, আর একটু কষ্ট করতে হবে, চলুন বাড়ির ভিতরের অন্দরের দিকে। কোনো রকমে সেই ভাঙা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। সামনেই বিরাট বাঁধানো চত্বর, ইট সুরকি বার হয়ে পড়েছে, গভীর গর্ত। ভাঙা দরজার ভিতর দিয়ে চললাম ভদ্রলোকের পিছনে। দুই দিকে রান্নার দালান, শিলনোড়া ভাঙা, হাঁড়ি কড়াই পড়ে আছে মরচে ধরা। একটা ঘর, সে প্রায় 50-60 হাত লম্বা। সেইটাই ছিল আগেকার খাবারের জায়গা। সেই ঘরের ছাদ নেই, কুলুঙ্গিতে কালো ধোঁয়ার দাগ, তুলসী মঞ্চ, শুষ্ক ইদারা, আরও দূরে ঢালু জায়গা। একটু পরে খিড়কির পুকুর। পুকুর বেশ বড়, কিন্তু আগাছা উদ্ভিদে পূর্ণ। পুকুরে লম্বা লম্বা বুনো গাছ জন্মেছে। একটা ঘরের ভিতর পড়ে আছে মরচে পড়া প্রকাণ্ড খড়গ। সামনে হাঁড়ি কাঠ। সেই প্রকাণ্ড হাঁড়ি কাঠের একদিক জরাজীর্ণ, আরেক দিক ঠিক আছে। আছে তার পাশেই একটা বিরাট খাঁড়া, মরচে পড়া সেই খাঁড়া। দেখলেন তো বাবু মশাই? হ্যাঁ, কি বলতে চাও কি তুমি? বাবু, এইখানেই হয়েছিল সর্বনাশ। এখনো রাতের বেলা, সন্ধে রাতে মানুষ দেখে ভূত। এসেছেন তো এই দিন দুপুরে, তাও লোকজনের চলাচলতি নেই। এই কথাটা সত্যি। লোকজনেরা এই বাড়ির পাশ এড়িয়ে মাঠের পথে চলে। একে একে সব দেখিয়ে বৃদ্ধ নিঃশ্বাস ফেলে বললে, বাবু, দুনিয়ায় তো মানুষের এমনই হয় পরিণাম। এত বড় জমিদারের বাড়ি, আর তার দেখুন কি দুর্দশা, কি পরিণাম। একটা কথাও মিথ্যে নয়। গাছপালা, দিঘি, পুকুর, দেওয়াল সব যেন হা হা করছে। বিষণ্ণ মনে ফিরে আসলাম বন্ধুর বাড়ি। সন্ধ্যের সময় আসলেন মুসলমান ভদ্রলোক এবং বলতে আরম্ভ করলেন সেকালের এক ভয়ানক সত্য কাহিনী। সেই কথাই বলতে চলেছি।
সেই মুসলমান ভদ্রলোকের কথিত বিবরণ এখানে বলা হলো আমার নিজের ভাষায়। সে 100-150 বছর আগে ওই গ্রামের চৌধুরী পাড়ায় বাস করতেন শম্ভুনাথ চৌধুরী। বিরাট ছিল তার জমিদারি, ধনে মানে সম্পত্তিতে তিনি ছিলেন মস্ত বড়লোক। অতিথি অভ্যাগত দিন রাত্রি আসা যাওয়া করত, বাড়ি নিত্য গমগম করত। শম্ভুনাথ ছিলেন পরম বৈষ্ণব, নিত্য পূজা পার্বণ তার বাড়িতে লেগেই থাকত। গান বাজনা কীর্তন যেমন হতো তেমনি গ্রামের ধনী দরিদ্রদের পেট ভরে দুবেলা খেতে দিতেন। যেমন ছিলেন কর্তা তেমনই ছিলেন মা ঠাকুরানী। অতিথি সেবা না হলে কর্তা গৃহিণী কেউ খেতেন না। একদিন সন্ধ্যার পর তার বাড়িতে আসলেন এক বৃদ্ধ আর তার যুবক পুত্র, 2 অতিথি। চৌধুরী মশাইয়ের বাড়ির কাছে যখন তারা আসলেন তখন রাত্রি প্রায় 2 হয়েছে। যুবক পুত্র বললে, বাবা, এ তো বেশ বড়লোকের বাড়ি, আজ রাত্রের মতো এই বাড়িতে অতিথি হলে হয় না, কি বলেন? ক্লান্ত বৃদ্ধ অনেকটা পথ হেঁটে এসেছিলেন, বললেন, তা তো হয় বাবা, কিন্তু এই অঞ্চলের সম্বন্ধে নানা দুর্নামও তো আছে। অনেক সময় জমিদারও ডাকাত হন। যদি এই ডাকাতের বাড়ি হয় কি করে বুঝবো? কাছে তো আর গ্রাম নেই বাবা, রাত্রিরও বেড়ে চলেছে। বাঘের মুখে পড়ার চেয়ে এই বাড়ির অতিথি হলে মন্দ কি? তারপরে এমনও তো হতে পারে যে পথে ঠ্যাঙাড়েদের হাতে পড়তে পারি। কথাটা ঠিক, সম্বল তো মাত্র ভিক্ষার 1000 টাকা। তা অবশ্য বেশ শক্ত করেই থলেতে বেঁধেছি। এই টাকা গেলে মেয়ের বিয়ে দেব কেমন করে কি জানি, জগদম্বার মনে কি আছে। ও, দিদির বিয়ের কথা বলছো? সে হবে, কেউ নেবে না এই টাকা। দুজনে এইরূপ কথা বলতে বলতে একেবারে ফটকের কাছে এসে পড়লেন। বৃদ্ধের কাঁধে একটা সেতার ঝোলানো, বাঁ হাতে লাঠি, যুবকের হাতে পোঁটলা পুটলি। বৃদ্ধের বয়স প্রায় 70-এর কাছে, যুবকের বয়স 20-25 হবে, বেশ বলিষ্ঠ। একজন প্রৌঢ় গৌরবর্ণ সুপুরুষ ভদ্রলোক এদের লোক করছিলেন এবং ফটকের কাছে এসেও তাদেরকে ঢুকতে ইতস্তত করতে দেখে জিজ্ঞাসা করলেন, মশাইদের কোথায় যাওয়া হবে? আগে আগে মেয়ের পাড়া, আমরা ব্রাহ্মণ, এইটি আমার পুত্র। প্রৌঢ় ভদ্রলোক বললেন, আমার পরম সৌভাগ্য যে আপনাদের দর্শন পেলুম। আমার আজ অতিথি সেবা হয়নি, আসুন। মশাই কি বাড়ির কর্তা? আগে হ্যাঁ, আসুন। ভদ্রলোক পরম সমাদর সহকারে অতিথি দুজনকে নিয়ে আসলেন এবং অতিথিশালার একটা বৃহৎ পরিচ্ছন্ন কক্ষে তাদের রাত্রিতে থাকবার ব্যবস্থা করে দিলেন। বৃদ্ধ এসে হাত মুখ ধোয়ার জল দিল, রান্না বান্নার ব্যবস্থা করে দিল। বৃদ্ধ ব্রাহ্মণের নাম বাণীনাথ তর্কালঙ্কার, পরম পণ্ডিত মানুষ। কন্যা দায়ের জন্য অর্থ সংগ্রহ করতে ভার হয়েছিলেন। তর্কালঙ্কার মহাশয়ের নাম যশ ছিল, কাজেই শিষ্য অন্যান্য ধনী মহাজন ভক্তদের কাছ থেকে যে 1000 খানেক টাকা সংগ্রহ করতে পেরেছিলেন তার জন্যই চিন্তিত ছিলেন পিতা পুত্র, পাছে ডাকাতে কেড়ে নেয়। তারা ভাবলেন এই বাড়ি কখনোই ডাকাতের বাড়ি নয়। চৌধুরী মহাশয়ের ভক্তি শ্রদ্ধা ও বিনয়ে মোহিত হয়েছিলেন পিতা পুত্র। প্রচুর আয়োজন করে দিয়েছিল ভাণ্ডারী। রান্নাবান্না শেষে পরম পরিতোষের সাথে আহার করে পিতা পুত্র ঘরে আসলেন। পুত্র শুয়ে পড়ল। তর্কালঙ্কার টাকার তোড়াটা আরো শক্ত করে থলেতে বেঁধে বালিশের নিচে রেখে বসলেন। তিনি সেতারে সুরে গান ধরলেন, প্রসাদী সুরে। রইলি না মন আমার বসে, ত্যাজি কমল দলের অমল মধু, মত্ত হলি বিষয় রসে। গানের সে সুরলহরী গভীর নিশীতের দিকে দিকে সুরের মূর্ছনা জাগিয়ে দিচ্ছিল। বাড়ির ভিতরে যেখানে শম্ভুনাথ চৌধুরী শুয়েছিলেন সেই সুরে তাকে বিভ্রান্ত করে তুলল। তিনি আর শুয়ে থাকতে পারলেন না। বাইরে এসে অতিথিশালায় ছুটে আসলেন তর্কালঙ্কারের পাশে, করজোরে বললেন, ধন্য আপনি, আমাদের মান সম্মান অর্থলোভ বিষয় বাসনা আর গেল না। গল্প চলছে এমন সময় আবার 2 জন অতিথি আসলো। এইবারও একজন বৃদ্ধ একজন যুবক। বৃদ্ধের হাতে প্রকাণ্ড এক লাঠি আর উভয়ের কাঁধে ঝোলানো আছে প্রকাণ্ড তীর ধনুক। চৌধুরী মশাই একটু ভীত হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তার মনে হয়েছিল এরা বুঝি ডাকাত। বৃদ্ধ বললে, बाबू साहब, हम लोग शिकारी है, बहुत दूर जाने होगा। आप बड़ा आदमी आज रात में आपका कोठी में रहना मांगता। वो हमारा लड़का है, इसको नाम महावीर, भारी जबरदस्त शिकार खेलने वाला। जय हनुमान जी, जय राम जी। এই 2 জন নবাগত অতিথিও আশ্রয় পেল।
তারা ডাল রুটি খেয়ে রাত্রিতে অতিথিশালার একটা ছোট ঘরে আশ্রয় পেল। তর্কালঙ্কারদের সঙ্গে তাদেরও নানান কথা হলো। তারপর তর্কালঙ্কার শুয়ে পড়লেন। শম্ভু চৌধুরী অন্দরে চলে গেল। রাত্রি গভীর হয়েছে, চারিদিক স্তব্ধ ভাব। বাতাসে গাছের পাতা সরসর শব্দে দুলছে। দেউড়িতে বরকন্দাজেরা ঘুমিয়ে পড়েছে। এমন সময় অনেকগুলো মশাল জ্বলে উঠল। একদল দস্যু অন্দরমহলের দিক থেকে একটি প্রাচীর ডিঙিয়ে ঢুকে পড়ল। তাদের বিকট হাহাহা অট্টহাসিতে হলো বিভীষিকার সৃষ্টি। প্রত্যেকের হাতে বর্ষা, তলোয়ার। বরকন্দাজ ও পাহারাওয়ালারা ছুটে আসলো, কিন্তু এত বড় দস্যু দলের আক্রমণে কি করতে পারে ২০-২৫ জন বরকন্দাজ? দস্যু সর্দারদের হুকুমে একদল দস্যু শম্ভু চৌধুরী মহাশয়ের শয়নকক্ষে প্রবেশ করতে দোতলা সিঁড়ি দিয়ে চাপা দরজা ভেঙে উপরে উঠতে শুরু করেছিল। ঝনঝন শব্দে কপাট ভাঙছিল আর বরকন্দাজদের বর্ষা ছুঁড়ে মারছিল। এমন সময় সে বৃদ্ধ শিকারী তার যুবক পুত্রকে ডেকে বলল, যা কেয়া দেখতা, ছোড়ো তীর। বীর বিক্রমে লাফিয়ে উঠল মহাবীর। অদ্ভুত শিক্ষা বৃদ্ধ শিকারীর যুবকের। তারা গোপনে একটা দরজার আড়ালে থেকে মুষলধারে বৃষ্টির মতন তীর ছুঁড়তে লাগলো। অব্যর্থ তাদের তীরের সন্ধান। তীরের আঘাতে দস্যুরা একে একে মাটিতে পড়তে লাগলো। একটা প্রবল উত্তেজনা ও ভয়ে ডাকাতেরা পালাতে আরম্ভ করলো। যে ডাকাতেরা চৌধুরী মহাশয়ের ঘরে ঢুকতে দ্বিতলের দিকে ছুটে আসছিল, তাদেরও একজন প্রাণে বাঁচল না। অতিথিশালার দিকে কয়েকজন ডাকাত যেমন পালাবার মুখে ছুটে এসেছিল, বৃদ্ধ শিকারী এমন কৌশলে তাদের দিকে তীর ছুঁড়েছিল যে সকলেই আহত হয়ে পড়েছিল কিংবা মরে গিয়েছিল। পরদিন ব্রাহ্মণ ও ব্রাহ্মণের পুত্র চৌধুরী মশাইকে আশীর্বাদ করে চলে গেল। দারোগা পুলিশ আসলো। আহত ব্যক্তিদের তারা শহরে চালান দিল। অনেক ডাকাত ধরা পড়ল। শিকারী ও বৃদ্ধ তরুণ পিতাপুত্র কোম্পানির কাছ থেকে পুরস্কার পেল। এই কাহিনী শেষ করে মুসলমান ভদ্রলোক বললেন, শম্ভু চৌধুরী মহাশয় শিকারী পিতা পুত্রকে তার বাড়ির রক্ষক রূপে নিযুক্ত করলেন। কিছুদিন বেশ নিরাপদে কেটে গেল। কোনো দস্যু ডাকাত আর এই অঞ্চলের মধ্যে ডাকাতি করতে আসেনি। কিন্তু সেই যে খড়গ পড়ে আছে দেখলেন, সেইখানেই একদিন হয়েছিল এক ভীষণ ঘটনা। সে বড় করুণ। একজন তান্ত্রিক সাধু ওই যে ভগ্ন দীর্ণ কালী মন্দির দেখলেন, সেইখানে পূজা অর্চনা করতেন। শ্মশানে বসে করতেন সাধনা। একদিন সেই নিষ্ঠুর তান্ত্রিক গভীর নিশীতে এক চণ্ডাল বালককে চুরি করে এনে বলি দিয়ে সবের উপর উপাসনা করছিলেন। পরদিন ভোরে চৌধুরী মশাই জানতে পারলেন এবং নিজের চোখে দেখলেন সেই ভীষণ দৃশ্য। দেখলেন তান্ত্রিক কালান্তক, বালকের সব শ্মশানে ভুলুণ্ঠিত। শিউরে উঠলেন। চৌধুরী ভাবলেন, আর নয়, আর তো সংসারে থাকা চলে না। সংসার ছেড়ে চৌধুরী হলেন দেশত্যাগী। পুত্র থাকতেন পশ্চিম বেরিলি শহরে। একমাত্র পুত্র কমিশনারিয়েটের অফিসে চাকরি করতেন। তাকে লিখলেন, বাবা, তোমার সংসার তোমার সম্পত্তি সব বুঝে নাও, আমাকে বিদায় দাও সংসার থেকে, বৃন্দাবনে যাব। মাস যায়, বছর যায়, কোনো উত্তর নেই। যে পুত্র প্রতি মাসে পত্র দিতেন, সেই পুত্র এমন একটি ঘটনা জেনেও বাবা মায়ের চিঠির উত্তর দিলেন না, ফিরেও আসলেন না। বৃদ্ধ একেবারে ভেঙে পড়লেন। কিছুদিন পরে পতিপত্নী দুজনে চিরদিনের মতন সব ছেড়ে চলে গেলেন বৃন্দাবন। সেই বৃদ্ধ শিকারী ও তার পুত্র মহাবীর হলো তাদের সাথী। তারপর বুঝলেন বাবু মশাই, এই বাড়ির হয়েছে এই হাল। পাশ দিয়ে কেউ যায় না। দেখি ভীষণ মূর্তি তান্ত্রিক খাঁড়া কাঁধে করে নরবলি দিতে ছুটেছে, আর দেখে হাড়ের শব্দ করে মশাল জেলে ডাকাতেরা বাড়ি লুটছে। আপনারা কি এইসব বিশ্বাস করেন? আমরা কিন্তু করি। সেই পতিত বাড়ি, সেই ভীষণ দৃশ্য আমাদের মনে জাগিয়ে দিয়েছিল ভীষণ আতঙ্ক। আমরা নীরব হলাম। বন্ধুরা, আজ তোমাদের পড়ে শোনালাম অতিথির হাতে প্রাণ রক্ষা, রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। এই চ্যানেলে যারা প্রথমবার আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।